স্পেশালি আমার সিএ ফার্ম এবং অন্যান্য সিএ ফার্মের স্টুডেন্টরা গত বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছিল যে স্যার আপনার স্পেশালি আইএফআরএস আইএস কোম্পানি লর ক্লাসগুলো স্পেশালি ইউটিউব ভিডিও দেখে দেখে আমরা অনেকটাই আমাদের কোর্সটা পাস করতে সাহায্য হয়েছে এবং আমরা এটাতে অনেক উপকৃত হয়েছি। আপনি দয়া করে যদি আমাদের ট্যাক্সেশন ক্লাসের ভিডিওগুলো করতেন, তো সেই ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছি যে প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন যেটি হচ্ছে সার্টিফিকেট লেভেল এবং ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড কমপ্লায়েন্স, হ্যাঁ, সেই ক্লাসগুলো নেয়ার জন্য আমি মোহাম্মদ শফিকুল আলম, আমি একজন চার্টার সেক্রেটারি এফসিএমএ এবং মোস্টলি চার্টার অ্যাকাউন্টেন্ট এবং প্র্যাকটিসিং মেম্বার। আমাদের সিএ ফার্ম আছে শফিকুল আলম কোম্পানি, এটি একটি পার্টনারশিপ ফার্ম, আমরা তিনজন পার্টনার। এছাড়াও বিসলিউশন পিএলসির আমি চেয়ারম্যান হিসেবে কার্যরত আছি, মানে এটার দায়িত্বপ্রাপ্ত। সো এই ক্লাস থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেই জিনিসটা আমি একটু আলাদাভাবে বলতে চাচ্ছি। সেটি হচ্ছে, দেখুন, সিএ সার্টিফিকেট লেভেলের প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন এখান থেকে অবভিয়াসলি মেইন তাদেরকে ফোকাস করা, কিন্তু আপনার এডিশনালি সিএ প্রফেশনাল লেভেলের ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড কমপ্লায়েন্স, আইসিএমইবির যে ট্যাক্স কোর্সটা আছে সেটিও এখান থেকে আপনারা পাস করতে পারবেন দেখে। আইসিএসবিতে আমি দীর্ঘদিন পড়িয়েছি ট্যাক্সেশন কোর্স, সেটিরও এখানে আপনার হেল্পফুল হবে। এছাড়া ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আইটিপি যারা আছেন, লয়ার স্পেশালি কোম্পানি ল এবং ইনকাম ট্যাক্স ল নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য এই কোর্সটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আমার এই ক্লাসের গাইডলাইনটা হচ্ছে, আমরা ইনকাম ট্যাক্স অ্যান্ড প্র্যাকটিস আমার যে বইটা সেটা নিয়ে আমরা ফলো করব, সঙ্গে সঙ্গে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-র মেইন ভার্সনটার সাথে কম্পেয়ার করব উইথ আগের যে আইনটা ছিল, যেটি হচ্ছে ইনকাম ট্যাক্স যেটা হচ্ছে অর্ডিন্যান্স যেটা ছিল, এটা অর্ডিন্যান্স হবে। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটা ছিল হচ্ছে আপনার 1994-এ সেটি, এবং একই সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ চেঞ্জেস ইন 2024-এর যে ফাইন্যান্স অ্যাক্ট আমরা এখন কাজ করছি প্রত্যেকটা সেকশন ধরে। তার মানে আমার প্ল্যানটা হচ্ছে, প্রথমত 2023 সালের যে ইনকাম ট্যাক্স আইন যেটি আসছে সেই আইনটা আমরা বেস ধরে আপনার সিএর যে ম্যানুয়াল আছে সার্টিফিকেট লেভেলে এবং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেভেলে আইসিএমের ম্যানুয়াল, সঙ্গে সঙ্গে আমার যে বইটা আছে, আমি এবং আমার দুজন কো অথর, আমাদের দুজন পার্টনার, সেই বইটার সফট কপি এখানে ডিসকাশন করব। এখানে এডিশনালি অ্যাড করতে হবে আমাদেরকে 2024-এর যে ফাইন্যান্স অ্যাক্টের চেঞ্জগুলো এবং সেকশন ওয়াইজ, এবং এখানে প্র্যাকটিক্যালি অঙ্ক করাবো আমরা ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি রিটার্ন ফাইলিং সহ অন্যান্য জায়গাগুলো নলেজ পাবেন। এটি করতে গেলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2022 হ্যাজ বিন অ্যাপ্রুভড। আমরা জানি, আমাদেরকে জানতে হবে যে 2023-র যে ইনকাম ট্যাক্সটা আইনটা অ্যাপ্রুভ হয় পার্লামেন্টে 18ই জুন 2023, এবং অনারেবল প্রেসিডেন্ট সাইন করে এটিকে গেজেট আকারে পাবলিশ হয় 22 জুন 2023। হ্যাঁ, তো এটি আমরা জানি। আর ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটি ছিল 1994 সালে, তার হচ্ছে 187টা সেকশন ছিল এবং 8টি বেসিকলি হচ্ছে যে শিডিউল ছিল, 7টি অ্যাপ্লিকেবল ছিল। আর ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 যে নতুন আইনটা, সেটা 345টা সেকশন রয়েছে। এখানে এই 345 সেকশনটা মূলত আপনার, এখানে যেমন চ্যাপ্টার ছিল, এখানে চ্যাপ্টার রাখা হয়েছে, তার আগে ইম্পর্টেন্টলি হচ্ছে আপনার 25টা পার্টে বিভক্ত। এই 25টা পার্টের আন্ডারে আবার 35টা চ্যাপ্টার রয়েছে এবং 8টা শিডিউল রয়েছে, যেটি 8টাই অ্যাপ্লিকেবল আছে। সো এভাবেই আমরা জিনিসটা দেখার চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে এখন মেইন বইতে নিয়ে ফেরত যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে অনেক কিছু আমাদের বোঝার বিষয় আছে, আমাদের আসলে বুঝতে হবে, একটু ডিপলি আমাদেরকে বুঝতে হবে। যেমন এই আইনটি আমি যেমনটি বলছিলাম যে সংসদ কর্তৃক আইনটি হচ্ছে 8 আষাঢ় 1430 সাল, অর্থাৎ 22 জুন 2023 সালে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং এটি পাশ হয়, আমরা জানি। এখানে এই আইনটির হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ডটা আমাদের অনেকেই খেয়াল করেন না, বাট এটি কিন্তু বুঝতে হবে। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1994 সালে কেন এটাকে রহিত হলো এবং কেন যুগোপযোগী করা হলো, তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, যেহেতু সংবিধানের 15ম সংশোধনী আইন 2011 সালে, মানে 15তম সংশোধন যেটা হয়েছে 2011 সালে, এটা এখানে বলা আছে যে 1982 সালের
মার্চ 1982 সালে 24 মার্চ থেকে শুরু করে 1986 সালে 11 নভেম্বর, এই সময় পর্যন্ত যে 4 বছর 8 মাস হয়, এই সময় পর্যন্ত সাময়িক ফরমান দ্বারা যেসব আইন করা হয়েছিল সেই আইনটা আসলে বিলুপ্তি করবার জন্য একটা আদেশ দেওয়া হয় আপনার 2011 সালের এই যে সংশোধনীতে, পঞ্চদশ সংশোধনীতে। এটি আমরা বুঝতে পারলাম। কিন্তু সেখানে একটা ইস্যু ছিল, সেখানে বলা হলো আবার একই সঙ্গে সঙ্গে একটা জিনিস বলা হলো, একটু পরে আমরা 2013 সালে দেখব যখন এখানে বাতিল করার কোশ্চেন আসছে, তখন 2013 সালে আবার বলা হলো না, এটি 2013 সালে 7 নং আইন দ্বারা আবার বলা হলো যে কিছু কিছু অধ্যাদেশ আছে যেটা ইমিডিয়েটলি অফ করা যাচ্ছে না। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। এটিকে বন্ধ করে আসলে খুব বিপদে পড়ে যেতে হতো হঠাৎ করেই, যে কারণে যেটা হলো সেটাই হচ্ছে আমরা দেখতে পাই যে যেহেতু উক্ত অধ্যাদেশের আবশ্যকতা এবং প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত হয়, অধ্যাদেশের সকল অংশীজন, মানে আমরা যারা বিভিন্ন রিলেটেড পার্টি আছি, সিএ, সিএমএ, কোম্পানির যে প্র্যাকটিশনার, বিভিন্ন ফেডারেশন, ব্যবসা, এফবিসিসিআই, ঢাকা চেম্বার সহ এদের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের মতামত গ্রহণ করিয়া প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন ক্রমে বাংলা ভাষ্যে, এবং এটাকে বাংলা ভাষায় আসতে হবে। এখন আর ইংরেজিতে মূল আইনগুলো হতে হবে বাংলায়। এটি আর একটা ডিফারেন্ট আপনার নির্দেশনা আছে, নতুন আইন প্রণয়ন করবার জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেহেতু আয়কর, অগ্রিম আয়কর, উৎসে কর, ন্যূনতম কর, সারচার্জ এবং অন্য কোনো প্রকারের কর আরোপের ক্ষেত্রে আপনার এবং এটাকে বিস্তৃতকরণ এবং আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে যুগোপযোগী এবং সময়োযোগী করার জন্য নতুন আইন প্রণয়ন করা আবশ্যক দেখা দেয়। তার মানে 2013 সালে দেখা গেল যে সরাসরি বাতিল করলেই হচ্ছে না, এটাকে আপনার একটা ডিফারেন্টভাবে এটাকে ট্রিটমেন্ট করতে হবে, এটাকে অনেক আলোচনা করার প্রয়োজন আছে, গবেষণার প্রয়োজন আছে। সেহেতু সরকারের উপরিবর্ণিত সিদ্ধান্তের আলোকে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অর্ডিন্যান্স নাম্বার যেটা ছিল হচ্ছে রহিত ক্রমে যুগোপযোগী এবং সময়যোগী করবে নতুন আইন প্রণয়নের সমীচীন প্রয়োজনীয় দেখা দেয়, সেহেতু এরূপ আইন করা হয়। আইনটা কি? দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এটাকে রিপ্লেস করা হয় হচ্ছে নতুন যে আইনটা, সেই আইনটার কি নাম হবে? সেই আইনটার নাম হচ্ছে এই যে আপনি প্রথম অংশে, এটা হচ্ছে প্রথম অংশ, আপনাকে খেয়াল রাখতে হবে প্রথম অংশের প্রারম্ভিক যেটা প্রিফেসে বলা আছে, কি বলা আছে খেয়াল করেন, বলা আছে যে আপনার সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন, মানে কি নাম হবে, আইনটার নাম হবে কি? এই আইনটার নাম হচ্ছে এই আইন আয়কর আইন 2023 নামে অভিহিত হইবে। তার মানে এই আইনটার নাম হয়ে গেল, আগে যেটা ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, সেটা চেঞ্জ হয়ে গেল, কি নাম হলো আপনারা দেখলেন, সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা আয়কর আইন 2023। সো ইংরেজি যদি আমরা সঙ্গে সঙ্গে এটা মেইন আইনটাকে, এবং এটাকে ইমিডিয়েটলি হবে, মানে 22শে জুন থেকেই কার্যকর হয়ে গেছে, এটা ইমিডিয়েটলি কার্যকর হয়েছে 22শে জুন থেকেই, ঠিক আছে। সো এটা যখন আমরা দেখলাম তখন আমরা এটাও দেখতে পারলাম যে আপনার 22শে জুন থেকে এটা কার্যকর হয়ে গেছে, এবং আমরা এটা শর্ট টাইটেল, দ্য অ্যাক্ট শ্যাল বি কল্ড অ্যাজ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এবং ইট শ্যাল বি কাম ইনটু ফোর্স ইমিডিয়েটলি। এরপরে সেকশন 2 হচ্ছে বিভিন্ন সংজ্ঞা, এটা হচ্ছে মনে রাখতে হবে অংশ 1-এর প্রারম্ভিকের ভিতর সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো আসলে আমি পরে কিছু কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা আপনাকে আলাদাভাবে বলবো। এখন আমি সরাসরি সেকশন 3-এ চলে যাচ্ছি। এখন সেকশন 3-এ যাবার আগে আমাদের আরও একটা জিনিস বোঝা দরকার, সেটি হচ্ছে যে আমাদেরকে আমরা যদি দেখি সেখানে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। যে আগের আইনের সাথে আমি বলেছিলাম যে আপনাদেরকে কিছু কম্প্যারিজন করে দেখাবো, হ্যাঁ, কম্প্যারিজন করে দেখাবো। তো সেই কম্প্যারিজন দেখাতে গেলে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমরা দেখব যে এই যে ধরেন আমি সেকশন 3-তে চলে আসলাম, এটা পার্ট 1-এর ভিতরে সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3, এটা পার্ট 1-এ। তো পার্ট 1-এর যে সেকশন 3 ছিল, এখন আপনি দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে সেকশনগুলো, এই যে দেখেন সেকশন 3 যেটা আইনের প্রাধান্য, এই আইনের প্রাধান্য আগের ইনকাম ট্যাক্সের যে বইটা ছিল 187 সেকশনের শেষের দিকে এটা বলা ছিল, অর্থাৎ 184 এফে বলা ছিল, 184 এফে যে কথাটা বলা ছিল এখন সেটা চলে আসছে সেকশন 3-তে। তার মানে আমরা দেখলাম সেকশন 3 অনেক আগে আসছে। সো সেকশন 3-তে কি আছে? সেকশন 3-তে বলা আছে যে আপাতত বলবৎযোগ্য অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে, অর্থাৎ
অন্য বিজনেস লগুলো বা যেখানেই যাই বলুক না কেন, আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম ট্যাক্স সংশ্লিষ্ট বিষয়ে এই আইনটাই হচ্ছে প্রাধান্য পাবে। সো আমরা আবারও বলি, আপাতত বলবৎযোগ্য অন্য কোনো আইনে যাহাই কিছু বলা থাক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। সো অন্য কোনো আইন বা উহার কোনো বিধান যদি এই আইনের সাথে কোনো বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেই আইন বা আইনের বিধান যতখানি অসামঞ্জস্য ততখানি অকার্যকর বলে গণ্য হইবে। অর্থাৎ ইনকাম ট্যাক্স আইনকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্স আইনের সাথে যদি অন্য কোনো আইনের মানে কোনো রকম কনফ্লিক্ট হয়, সেই কনফ্লিক্টের যে জায়গাটায় কনফ্লিক্ট হবে সেটাকেই কিন্তু আমরা বলেছি যে এই আইনটাকেই প্রেফারেন্স পাবে। বলা হচ্ছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন এনি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স দি প্রভিশন the provision of this act shall be prevail. এখানে আরো এটা আমরা ইংরেজি করেছি, মূল আইনটা বাংলা এখনো গভর্নমেন্ট ইংরেজি করে নাই। ইফ কি বলছে, if any other law or any provision thereof is inconsistent with any provision of this act, এই ইনকাম ট্যাক্সের অ্যাক্টের সাথে যদি কোনো রকম প্রভিশনে ঝামেলা হয়, the said act or provision of the act shall be deemed to be void, null and void বলা হয়, টু দ্য এক্সটেন্ট অফ ইনকনসিস্টেন্সি, যেটুকু অমিল থাকবে সেটাকে হবে। এরপরে সেকশন 4, এখন দেখেন সেকশন 4 এর কোথায় ছিল আগে, আমি যদি কম্প্যারিজন দেখি, সেকশন 4 হচ্ছে আয়কর কর্তৃপক্ষ, এইটা ছিল আগের আইনে নাম্বার 3। অর্থাৎ যেহেতু এখানে নতুন করে 184 ঢুকে গেছে, সেই কারণে আগের আইনটায় এই সেকশন 4টা ছিল, আয়কর কর্তৃপক্ষ ছিল সেকশন 3-তে। তাহলে আগের সেকশন 3 এখন কিন্তু নতুন করে আমাদের সেকশন আরেকটা বেড়ে আমরা দেখলাম সেকশন 4-এ চলে আসছে। সেকশন 4-এ আমরা দেখতে পেলাম যে আয়কর কর্তৃপক্ষ, তো আয়কর কর্তৃপক্ষ একই রকম আছে আমরা জানি। আমরা আজকে আয়কর কর্তৃপক্ষটা দেখি। সেটি হচ্ছে টোটাল আয়কর কর্তৃপক্ষ থাকবে জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে। এখন আপনারা বলতে পারেন জাতীয় রাজস্ব বোর্ড আবার কার আন্ডারে? এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দ্য রিপাবলিক অফ বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ইন্টারনাল রিসোর্স ডিভিশন, যেটা সেই ডিভিশনের আন্ডারে, অর্থাৎ আমরা যেটা হচ্ছে যে ইন্টারনাল রিসোর্স ডিভিশনের আন্ডারে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রির একটা পার্টের আন্ডারে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তার আন্ডারে থাকবে হচ্ছে আমরা চেয়ারম্যান, মেম্বার, কমিশনার। চেয়ারম্যান মেম্বারের পরে মুখ্য কর কমিশনার, মহাপরিচালক পরিদর্শন, কর কমিশনার বৃহৎ ইউনিট, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, মহাপরিচালক প্রশিক্ষণ ট্রেনিং, মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সো কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার যিনি অতিরিক্ত কর কমিশন আপিল বা অতিরিক্ত মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ, অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন এবং পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার। অর্থাৎ যে কয়জন মহাপরিচালক পরিদর্শন, মুখ্য কর কমিশনার, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর চেয়ারম্যান এবং বোর্ড অফ মেম্বার যারা, তারপর হচ্ছে মুখ্য কর কমিশনার, মহাপরিচালক, কর কমিশনার আপিল, কর কমিশনার বৃহৎ ট্যাক্স পেয়ার ইউনিট যেটা হচ্ছে লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, মহাপরিচালক প্রশিক্ষণ, মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং কর কমিশনার, এই পজিশনগুলো থাকবে। এবং তার আন্ডারে অতিরিক্ত কর কমিশনার এবং অতিরিক্ত কর কমিশনার আপিলের নামে এভাবে থাকবে। এরপরে যুগ্ম কর কমিশনার এবং যুগ্মর এই ভাগগুলো থাকবে, যুগ্ম কর কমিশনার আপিল, যুগ্ম কর কমিশনার পরিচালক প্রশিক্ষণ, যুগ্ম কর পরিচালক গোয়েন্দা সেল, যুগ্ম কর কমিশনার যে পরিচালক হচ্ছে আপনার পরিদর্শন, এবং যুগ্ম কর পারিদর্শী যুগ্ম কর কমিশনার। উপকর কমিশনার থাকবে ডেপুটি কর, যেটাকে আমরা ডেপুটি ডিসিটি বলি। এটা ইনকাম ট্যাক্সের যারা অ্যাসেসিং অফিসার তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ডিসিটি, যারা হচ্ছে ট্যাক্স অ্যাসেস করে, এবং আমরা যারা ট্যাক্স প্র্যাকটিশনার ডিসিটিদের সাথে আমাদের প্রাইমারি কন্ট্যাক্ট হিসেবে তারা কাজ করে মূলত। সো এটা গেল একটা ইস্যু। এরপরে আপনার কর কমিশনার কর্তৃক উহার অধিক্ষেত্রাধীন উপকর কমিশনারদের মধ্য হইতে মনোনীত ট্যাক্স রিকভারি অফিসার থাকবে, আমরা জানি এটা। এরপরে সহকারী কর কমিশনার, বিসিএসে এইখানেই হচ্ছে ঢুকে কর কমিশনার। বিসিএস ট্যাক্স ট্রেনিং একাডেমিতে আমি এখানে ফ্যাকাল্টি হিসেবে কাজ করি, গেস্ট লেকচারার হিসেবে আপনার কোম্পানি লর সাথে ট্যাক্সের রিলেশনশিপগুলো পড়াই। সেইখানে আমরা দেখি যে এই যে সহকারী কর কমিশনার যারা বিসিএস দিয়ে ঢুকে তাদেরকে এটা করি। অতিরিক্ত সহকারী কর কমিশনার, কর পরিদর্শক, এটি হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি, যেটাকে আমি দেখালাম।